গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম। দিন আগে সুন্দর কাটাইতাম নাকি এখন, তা নিয়েই আমাদের আজকের এই আয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ রম্য বিতর্ক। আজকের অনুষ্ঠানে আমি প্রথমেই ২৪-এর গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকের বিতর্কের বিষয় একালের ঈদ নয় সেকালের ঈদই সেরা। এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক করবেন মোট ৬ জন বিতর্কিক। প্রিয় দর্শক, এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের আজকের বিতর্কিকদের সাথে। পক্ষে থাকছেন জাফর সাদিক, আয়শা ফেরদৌস অন্তরা, আনোয়ার হোসেন এবং বিপক্ষে থাকছেন সাদিয়া তাসমিন লুনা, কামরুল হাসান শাহিদিন এবং সাফওয়ান রহমান। এবারে আমরা পরিচিত হব আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেলে প্রথমে রয়েছেন তাসলিমা আতিক, সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে রয়েছেন ডক্টর মুশফিকুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিশেষজ্ঞ, এবং রয়েছেন জেসমিন প্রধান, সিনিয়র সহকারী সচিব, স্থানীয় সরকার বিভাগ। সম্মানিত বিচারকবৃন্দ, যে সব বিষয়ের উপরে বিতর্কিকদেরকে মূল্যায়ন এবং নাম্বার প্রদান করবেন তা হলো উপস্থাপনায় ৫, ভাষার ব্যবহার এবং উচ্চারণে ৫, তথ্য ও তত্ত্ব পরিবেশনায় ১০ এবং যুক্তির প্রয়োগ ও খণ্ডনে ৫। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন শর্মিন্দ নীলর্মী, অধ্যাপক অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সভাপতিকে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে আসুন সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মগুলো জেনে নিই। প্রত্যেক বিতর্কিক তার নির্ধারিত বক্তব্য উপস্থাপনের জন্য মোট ৫ মিনিট সময় পাবেন। ৪ মিনিটে একটি সতর্কতা সংকেত এবং ৫ মিনিটে একটি চূড়ান্ত সংকেত প্রদান করা হবে। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়কে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঈদ মোবারক। দর্শক মণ্ডলী, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের বিশেষ আয়োজন রম্য বিতর্ক প্রতিযোগিতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করছি আজকের রম্য বিতর্ক প্রতিযোগিতায়। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আজকের বিতর্কের বিষয়বস্তু একালের ঈদ নয় সেকালের ঈদই সেরা। আমরা একাল এবং ওকাল উভয় কালেই কিভাবে আনন্দ নিয়ে বেঁচে থাকা যায়, কিভাবে আনন্দের সাথে আমরা ঈদ উদযাপন করেছি এবং করছি। আমি প্রথমেই পক্ষ দলের জাফর সাদিককে অনুরোধ করছি। জাফর, আপনার জন্য ৫ মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে একালের ঈদ নয় সেকালের ঈদই সেরা। একাল কোন কাল? এ কি কলিকাল না বলিকাল? সেটি আলাপ করার পূর্বে আমরা একটু জেনে আসি যে সেকাল বলতে আমরা আসলে কোনটাকে বোঝাচ্ছি। মাননীয় সভাপতি, সেকাল বলতে আমরা মূলত মিলেনিয়াম তথা ২০০০ সালের পূর্ববর্তী সময়কালটাকে আমরা সেকাল বলছি। এবং যেহেতু ঈদ নিয়ে আলাপ, তাই সেকালের শুরুটা আসলে কবে নাগাদ হতে পারে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ঈদ বিষয়টি একটি ধর্মীয় বিষয় এবং ঈদের উৎপত্তিটি ধর্মকেন্দ্রিক, তাই আমরা ঈদের আলাপটা শুরু করতে গেলে প্রাসঙ্গিকভাবেই মনে হতে পারে যে ঈদের আলাপটি মূলত সেই ৬০০ কিংবা ৭০০ খ্রিস্টাব্দ থেকেই শুরু হওয়া প্রয়োজন। সেটি আলাপ করা যেতেই পারে, তা নিয়ে সমস্যা নেই। কিন্তু আমরা আজকে যেহেতু আমাদের জীবদ্দশায় যে ঈদগুলো আমরা দেখেছি সেই ঈদগুলো নিয়ে আলাপ করতে চাই। সেটি কবে থেকে? সেটি ধরে নিন ১৯৮০ সাল পরবর্তী সময় থেকে, ৮০-র দশক থেকে ২০০০ সাল সময়টুকুতেই আমরা আসলে ঈদের সেই সেকালটিকে ব্যাখ্যা করতে চাই। মাননীয় সভাপতি, একটু খেয়াল করে দেখবেন, যখন মদিনাবাসী দুটি উৎসব পালন করতে, একটি হচ্ছে শরতের পূর্ণিমায় নওরোজ এবং আরেকটি হচ্ছে বসন্তের পূর্ণিমা মেহেরজান, সেই দুটি উৎসবের পরবর্তী সময়ে ইসলাম ধর্মের যিনি প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনাবাসীর জন্য দুটি উৎসবের আলাদা করে দিন নিয়ে আসেন। সেই পরিবর্তিত দিন দুটির নাম হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আজ ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা যে বিতর্কটি করছি, এই বিতর্কে মূলত আমরা দেখাতে চাই যে দুটি ঈদ উদযাপনের ক্ষেত্রেই কী করে আমরা আগের সময়কালটাকেই ভালো বলছি, সেরা বলছি, এবং এখন অর্থাৎ ২০০০ সাল পরবর্তী সময়টাকে কেন আমরা বলছি সেটি আমাদের তুলনামূলকভাবে খানিকটা কম সেরা। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন, আমার মনে হয় যে একাল যে কলিকাল সেটি শুরু করার জায়গাটাতে বিশেষ করে আমরা আলাপ করতে চাই যে
সাল পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল যে বাংলাদেশের কথা আমরা বলছি কিংবা ডিজিটাল যে এরা অথবা যুগের কথা আমরা বলছি, সেই যুগটার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলোকে কেন্দ্র করেই মূলত আমরা একালকে ব্যাখ্যা করতে চাই। এখন তাহলে আমরা একটু জানতে চাই যে সেকালকে কেন আমরা সেরা বলছি, সেকালের ঈদগুলো কেন সেরা। সেকালের ঈদ সেরা হওয়ার অন্যতম কারণ হচ্ছে সেকালের ঈদে বেশ কয়েকটি বিষয় ছিল যেগুলো কিনা আমরা এই কালের ঈদে পাই না। সেটি এক নম্বর হচ্ছে আন্তরিকতা, 2 নম্বর হচ্ছে সহমর্মিতা, 3 নম্বর সামাজিক উদযাপন, 4 নম্বর ধর্মীয় ভাব গাম্ভীর্য, 5 নম্বর আত্মতুষ্টি ও নিবেদন। মাননীয় সভাপতি, লক্ষ্য করে দেখুন আগের ঈদ কেমন ছিল। যদি আমরা আন্তরিকতার জায়গা থেকে আসি তাহলে আন্তরিকতার জায়গাটা একটু লক্ষ্য করে দেখবেন। আন্তরিকতাতে আমরা দেখতে পাই যে একটা ঈদ উদযাপনের শুরু থেকেই সমাজের সবাইকে নিয়ে আমরা ঈদ উদযাপন করতে চাই, এবং এই আন্তরিকতাটুকু এখন কিন্তু আমরা দেখতে পাই না। যেমন দেখুন, আমরা ঈদ শুরু হওয়ার আগেই কিন্তু আমাদের সময়কালটি যেটা আমরা করতাম, যে আমরা ঈদ কার্ডের প্রচলন ছিল। সেই ঈদ কার্ডটি কী হতো, প্রেয়সীর নাম লিখে আমরা ভালোবাসার মানুষটিকে ঈদ কার্ড দিতাম, আমাদের বাবা মাকে ঈদ কার্ড দিতাম, আমাদের বন্ধুদেরকে ঈদ কার্ড দিতাম, এবং সেই ঈদ কার্ড কেনার জন্য আমাদের যে টিফিনের পয়সা, সেই টিফিনের পয়সা জমিয়ে রেখে আমরা সেগুলো সঞ্চয় করে 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা মূল্যের ঈদ কার্ড কিনতাম। এবং স্বাভাবিকভাবেই যেই মানুষটিকে আমি মনে মনে ভালোবাসতাম, যাকে মনে মনে পছন্দ করতাম, তার জন্য 50 টাকার ঈদ কার্ডটি নির্দিষ্ট থাকতো। মানুষ সভাপতি, লক্ষ্য করে দেখুন সেই ঈদ কার্ডটিতে শুধু কি ঈদ কার্ড ছিল না, সেই ঈদ কার্ডটিতে প্রত্যেকটি ঈদ কার্ড ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ছিল, এবং সেই ঈদ কার্ডগুলো এমনভাবে সাজানো ছিল যে এই মানুষটিকে আমি যে ঈদ কার্ডটি দিব তিনি বুঝে নিতে পারতেন যে ঈদ কার্ডটি আমি তাকে কেন দিচ্ছি। যেমন যে মানুষটিকে কখনোই আমি মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারতাম না, ঈদ উপলক্ষে আমার আন্তরিকতার জায়গা থেকে তাকে আমি ঈদ কার্ডটি দিতে পারতাম, এবং সেই ঈদ কার্ডের মাধ্যমে আমাদের দুজনের দূরত্ব কমে আসার সুযোগ তৈরি হতো। মাননীয় সভাপতি, এরপর দেখুন ঈদ কার্ড শুধু কি কিনেই আমরা বানাতাম না, আমরা ঈদ কার্ড নিজের হাতে তৈরি করতাম, যেটাকে কিনা এখনকার মিলেনিয়ান প্রজন্ম বলতে পারে যে সেটা হচ্ছে হ্যান্ডক্রাফট। সেই হ্যান্ডক্রাফটগুলো আমরা কিন্তু সেই 2000 পূর্ববর্তী সময়কালে বানিয়ে বানিয়ে সেগুলো আমাদের বন্ধুদেরকে বিলি করতাম, এবং সেটাই হচ্ছে মূলত আমাদের আন্তরিকতার জায়গা। এবার আসুন যে চাঁদ দেখা, ঈদের আগে যে উৎসবটি সেটি হচ্ছে চাঁদ দেখার উৎসব। অর্থাৎ আমরা সবাই মিলে তখন কিন্তু এভাবে করে পত্রিকা, টেলিভিশনে কিংবা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চাঁদ দেখা যেত না। তখন কিন্তু আমরা ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণার আগেই আমরা ঈদ উদযাপন শুরু করতে পারতাম না। আমরা তখন বাসার ছাদে দাঁড়িয়ে কখন পশ্চিম আকাশে এক ফালি সরু চাঁদ দেখা যাবে তার জন্য অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম, এবং যখন চাঁদ দেখা যেত পুরো পাড়া মহল্লা একসাথে ওই চাঁদ দেখা গেছে, ওই চাঁদ দেখা গেছে, সবাই মিলে কিন্তু আমরা উৎসব করতাম, মিছিল করতাম। এবার লক্ষ্য করুন আন্তরিকতার আরেকটি জায়গা, যে আমরা যে রাতভর রান্না করতাম, সেই রান্নায় যে আন্তরিকতা ছিল এখনকার ঈদে কিন্তু সেই আন্তরিকতা দেখতে পাওয়া যায় না। এবং একই সাথে আমরা যদি মেহেদি লাগানোর কথা বলি, রাতভর ভাই বোন পাড়া প্রতিবেশী মিলে যে মেহেদি লাগানোর উৎসব আমরা করি, সেই উৎসবটি এখন আমরা দেখতে পাওয়া যায় না। মাননীয় সভাপতি, এরপর খেয়াল করে দেখবেন যে পোশাক কেনা, এখন কিন্তু আমরা দেখতে পাই যে একালের ঈদে পাখি ড্রেসের জন্য আত্মহত্যা করে ফেলে, কিন্তু আমাদের সময়কালের ঈদে, সেকালের ঈদে আমরা একটি পোশাক, সেই পোশাকটি লুকিয়ে রাখতাম এবং ঈদের দিন সেটা বের করে পড়তাম, সেটি আমাদের ভালো লাগার জায়গা ছিল। আর এখন ঈদের পোশাক আমরা দেখে ফেললে কাঁদতাম, আর এখন ঈদের পোশাক দেখাতে না পারলে কান্না করে। অর্থাৎ আমি কত বেশি সোশ্যাল মিডিয়াতে ছবি দিতে পারলাম, এখানে কোনো আন্তরিকতা নেই, এখানে কোনো ভালোবাসা নেই। এবার লক্ষ্য করে দেখুন মাননীয় সভাপতি, ঈদের নামাজ, এখানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটি বিষয় আসে। আমরা ঈদের নামাজ পড়ার জন্য যে প্রস্তুতি নিতাম সেটা এখন নেই। এখনকার প্রজন্ম কী করে, তারা রাতভর মদিনার আসে শিখতে থাকে, তারা বিভিন্ন ধরনের উৎসব করে বেড়ায়, এবং ঈদের নামাজে সকালবেলা মা ডেকো না আমার ঘুম ধরেছে এই বলে ঘুমিয়ে থাকে। সেই সব জায়গা থেকে মিলিয়ে আমার কাছে মনে হয় ঈদ সালামি এবং অন্যান্য আরও অনেক কিছু মিলিয়ে, চটপটির দোকান, সেগুলো আমাদের পরবর্তী বক্তারা বলে যাবেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় আমাদের যে উদযাপন আমরা করেছি ঈদের সময় সেটিই সেরা, এবং সেকালের ঈদটি সেরা। তাই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি, সেই যে নানা রঙের দিনগুলি সোনার খাঁচায় মোরা, সেই দিনগুলোকে স্মরণ করে সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের বক্তব্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। জাফর সাদিক আমাদেরকে ঈদ কার্ডের কথা মনে করিয়ে দিয়েছে, আমার সেকালের কথাও মনে করিয়ে দিয়েছে। ধন্যবাদ জাফর। আমি এবার সাদিয়া তাসমিন লুনাকে ডাকবো, অনুরোধ করব। আপনারও 5 মিনিট, আপনি বলবেন একালের ঈদ নয় সেকালের ঈদই সেরা, তার বিপক্ষে। ধন্যবাদ মাননীয় সভাপতি। সময় পরিবর্তনশীল, আর তার থেকেও বেশি পরিবর্তনশীল হলো আমরা মানুষ, কারণ সময়ের সাথে সাথে পাল্টে যাচ্ছে মানুষ, সংস্কৃতি এবং মানুষের ভালো লাগা মন্দ লাগা সবই। সেই সাথে বদলে যাচ্ছে ঈদের আনন্দ। প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতি নিয়ে আসে, আর এই স্মৃতি মন্থর করতে করতে আমাদের জীবন চলে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের বিতর্কের বিষয় একালের ঈদ নয় সেকালের ঈদই সেরা। আজকের বিতর্কের বিষয় শুনে আমার মনে হলো এজন্য টাইম মেশিনে চড়ে অতীতের সাথে বর্তমানের তর্ক। আর আমি ও আমার দলের সবাই সঙ্গত কারণেই, যেহেতু আমরা এই প্রজন্মের মানুষ, আমরা একালের পক্ষে অবস্থান করছি। আমার কাছে যেটি ভালো ও প্রিয় মনে হয়
সঙ্গত কারণেই সেটি আমার বাবার কাছে বা আমার দাদার কাছে প্রিয় মনে না হতেই পারে, কারণ তাদের কাছে তাদের শৈশবের স্মৃতি যেমন সুন্দর, তেমনি আমার কাছে আমার শৈশবের স্মৃতি সুন্দর। 90 দশকে কি হতো সেটি নিজ চোখে দেখার সৌভাগ্য আমার না হলেও সেটির গল্প শোনার সৌভাগ্য আমার হয়েছিল। প্রথমেই ঈদের আনন্দ মাটি করতে যেটি আসতো সেটি হচ্ছে যোগাযোগের সীমাবদ্ধতা ও পরিবহনের নানান রকমের সমস্যা। চাকরির সুবাদে আমার বাবা থাকতেন পাবনায়, কিন্তু আমার নিজের বাড়ি বাগেরহাটে, একটি উত্তরবঙ্গ আর একটি দক্ষিণবঙ্গ। আমার দাদা আমার বাবাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখতেন। 6 মাস আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি চিঠিতে লিখতেন, বাবা তোমাকে ঈদের শুভেচ্ছা জানাই 6 মাস পরের। এখন আপনি ভাবুন, যদি 6 মাস পরের ঈদের শুভেচ্ছা আপনি এমনও হতো যে 1 বছর পরে পেতেন, তখন আপনার কেমন লাগতো? মাননীয় সভাপতি, একালে আমরা প্রিয়জনদের চাইলেই ভিডিও কলে কল দিয়ে বলতে পারি যে বাবা দেখো তোমার কথা মনে করছি আর সেমাই খাচ্ছি। ওই অনুভূতিটা অন্তত আমরা নিতে পারি, যেটা আমাদের আগের যুগে ছিল না। আমার ছেলে, আমার ভাই, আমার বাবা যাতায়াতের সুব্যবস্থা না থাকার কারণে আমার কাছে আসতে পারেনি। এই অনুভূতিটা এখন আর নেই আগের মতো। যেহেতু আমি দক্ষিণবঙ্গের মানুষ, তাই 90 দশকে না জন্মেও এই সমস্যাটা কিঞ্চিত উপলব্ধি করার সুযোগ আমার হয়েছিল। আমার একমাত্র বড় ভাই আমার থেকে প্রায় 17 বছরের বড়। আমার বয়স তখন বছর 5 হবে। তখন ভাইয়া থাকতেন ঢাকায় আর আমি গ্রামে। ভাইয়া তার টিউশনির টাকা জমিয়ে আমার জন্য পরীর মতো সাদা একটা জামা কিনলেন। আমি তো শুনেই মহা খুশি। যেহেতু তখন যোগাযোগ ব্যবস্থা একটু উন্নত হয়েছিল, তখন মোবাইল ফোন ছিল, আমি ফোনেই শুনতে পেরেছি যে আমার জন্য ভাইয়া পরীর মতো জামা নিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয়, ভাইয়া ঈদের আগের দিনে রওনা হয়েও ঈদের দিনে তো পৌঁছালোই না, ঈদের পরের দিনেও না। এর জন্য আমার পরিবারের ঈদ বন্ধ হয়ে গেল, আর ভাইয়ার ফোনটা তো বন্ধই ছিল। মাননীয় সভাপতি, এটা যদি হয় আমাদের 20 শতাব্দীর শুরুর দিকের কথা, তাহলে 90 দশকে কি হতো আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন। কিন্তু এখন অনলাইনে জামার মেলা, আমরা চাইলে আমাদের পছন্দ মতো জামা কিনে নিতে পারি। আগে ঈদ উপলক্ষে শুধু ঐতিহ্যবাহী পোশাক পরা হতো, যেখানে এখন ফ্যাশনে এসেছে বৈচিত্র্য। গেল যোগাযোগ আর কেনাকাটার বিষয়। এবার বলি বিশ্বায়নের জন্য কি কি সুবিধা হয়েছে। সেকালে ঈদ ছিল শুধুমাত্র স্থানীয় উৎসব, কিন্তু এখন নানান দেশের নানা সংস্কৃতির সংমিশ্রণে এমন হয়েছে যে ব্যাপারটা যে আমরা চাইলেই যে কোনো দেশের যে কোনো সংস্কৃতিকে অনুসরণ করতে পারি। সেকালে ঈদ উপলক্ষে দেশের বাইরে ঘুরতে যাওয়া ছিল অনেকটা স্বপ্নের মতো, কিন্তু আমরা চাইলেই এখন বিমানের টিকিট কেটে আমরা দেশের বাইরে পাড়ি জমাতে পারি। সেকালের ঈদ আনন্দ ছিল মূলত পারিবারিক, সামাজিক, আর এখন সামাজিক সংগঠনের মাধ্যমে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে, যেই সুযোগ আগে ছিল না। এখন কারো কাছে ঈদ মানে শুধু ঈদগাহ গিয়ে নামাজ পড়া আর কোলাকুলি করে এসে বাসায় বসে চিন্তা করা যে অমুকের ঈদের জামাটা সুন্দর, আমারটা সুন্দর নয়। তখন মায়েরা নিজের হাতে রান্না করতেন। এই যে দেখেন, মায়েরা নিজের হাতে রান্না করতেন, তারা যে রাতের পর রাত রান্না করতেন, ঈদের আগে 2-3 দিন ধরে রান্না করতেন, তাদের কি আসলে ঈদ বলে কিছু ছিল না? তাদেরও তো মনটা চাইতেই পারে ঈদের দিন আমি গল্প করে কাটাবো, কিন্তু এখন মায়েরা চাইলেই বাইরে থেকে খাবার অর্ডার করতে পারেন। এই সীমাবদ্ধতা এখন আর নেই। তাহলে বুঝতেই পারছেন, একালের ঈদ যেন সুপার হিরোর মতো। সুপার হিরো হতে কেনা চায়, যেখানে আগের দিনের ঈদ ছিল অনেকটা সাধারণ মানুষের মতো। আসলে সময় বদলেছে, আর সেই সাথে বদলেছে ঈদের আনন্দ। তাই সেকালের ঈদ আর একালের ঈদ দুইয়েরই নিজস্ব সৌন্দর্য রয়েছে। তথ্য প্রযুক্তির এই যুগে এসে একালের মানুষের যেমন লাটিম খেলা থেকে ভিডিও গেম ভালো লাগবে, সেটিই স্বাভাবিক। তাই আমি মনে করি কালের প্রেক্ষাপট বিবেচনায় একালের ঈদই সেরা। ধন্যবাদ সাদিয়া তাসমিন। পক্ষের দ্বিতীয় বক্তা আয়েশা ফেরদৌস অন্তরা আমাদের অনেক প্রশ্নের উত্তর দেবেন। আপনার জন্য 5 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আজকে বিতর্কে ফ্লোর প্রদান করার জন্য। আঘানুর বাঘানুরের যুগ, বিন সাইদ পড়ে মিনমিন করে নিজেদেরকে শ্রেষ্ঠ বলে গেলেন। সমস্যাটা এটাই, বক্তব্যটা ছিল মিনমিন। আজকে যে ডিজাইনার জামা পরে উনি আজকে ঈদ করেন প্রত্যেকবার, তারা কি জানেন এই ডিজাইনার আপারা আসলে আমাদের সেই যুগের গজ কাপড় দিয়ে নিজে হাতে সেলাই করে সেই যুগে এসে আজকে এসে তারা ডিজাইনার হয়েছে। তারা আসলে জানেই না যে গজ কাপড় কিনে নিজের মায়ের হাতে যখন আমরা একটা সেলাই পাওয়া জামা পাই, সেটার আসলে আনন্দটা কি। আপনারা খুব সুন্দর করে বলে গেলেন যে পরিবহনের অসুবিধার জন্য তার ভাই ঈদ করতে পারলেন না। ট্রেনে ছাদে দাঁড়িয়েও যখন আজকে কেউ ঈদের দিন দেশের বাড়িতে ঈদ করতে পারে না, সেই যানজটের কারণ আসলে আমাদের জেনারেশন নাকি তাদের জেনারেশন, এটাই তিনি ভুলে গেলেন।
তিনি বললেন ফেসবুকে আমরা হচ্ছে এখন ঈদের শুভেচ্ছা দিতে পারি। আসলে এই ফেসবুকের কপি পেস্ট করে ঈদের শুভেচ্ছা দেওয়ার যুগ, এটাই জানে না গ্রামের বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম করে দাদা দাদিকে একসাথে পেয়ে কাজিনদের সাথে একসাথে মিলিত হয়ে সেই ঈদের আনন্দটা কি। তাদের কাছে ঈদের আনন্দ ফেসবুকে কপি পেস্ট করে বলে দিলাম ঈদ মোবারক সবাইকে। তারপর আসি, তারা এখানে আমাদেরকে বলে গেলেন ঈদের রান্না ভাবা অনেক কষ্ট, এজন্য আমরা অনলাইনেই অর্ডার দিয়ে দেই। আসলে যে যুগ পোলাও রোস্ট রান্নাই করতে জানে না, তাদের তো আসলে অনলাইনে অর্ডার দেওয়া ছাড়া আর কোনো উপায়ও থাকবে না। বাবা, আমাদের যুগে আমরা মাদেরকে নিয়ে পোলাও রোস্ট রান্না করতাম, ফিন্নি রান্না করতাম। মা বলতো আমি রোস্ট রান্না করব, তুই পোলাও রান্না কর। এজন্য আজকাল আমাদের যুগে আমাদের বাড়িতে আমরা অনলাইনে অর্ডার করি না, কারণ আমাদের মারা আমাদের জেনারেশনকে শিখিয়ে গেছে যে রান্না কিভাবে করতে হয়। পরবর্তীতে তিনি আমাদেরকে এসে আরো অনেক কথা বলে গেলেন। আচ্ছা, এই যে ঈদের সালামিটা, আচ্ছা আমাকে বলেন তো, আপনারা কি সেই আগের মতো আমরা যেমন বড় ভাইকে বলতাম ভাইয়া না 100 টাকা না 500 টাকা দিতেই হবে, 500 টাকা ছাড়া কিন্তু ভাইয়া তোমার পা আমি ছাড়বো না, এই আর্গুমেন্টটা কি আপনারা করতে পারেন? সেটা তো পারেন না। ভাইয়া 10 টাকা দিয়ে বলে ঈদের সালামি যাই, তা নিয়ে খুশি থাক। তারপরে আসুন, আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঈদে কিভাবে আমাদের সামাজিক উদযাপনটা অনেক বড় ছিল। বাবা, আমাদের দিকে এত বেশি শো অফ ছিল না। আমাদের ক্ষেত্রে এটা ছিল না যে এবার ঈদে আমি কয়টা জামা কিনবো। আমাদের ক্ষেত্রে যেটা ছিল, ঈদের জামা আমি ঈদের দিন ছাড়া আমি দেখাবো না। আর এখনকার যুগ, বাবা আমি কিন্তু আজকে আঘানুর কিনেছি, কালকে আমি পরবো সানা সাফিনাজ। আমাদের কাছে সানা সাফিনাজ আঘানুর সবই ছিল আমাদের মা, আমাদের বোনরা। আমাদের মা বোনদের উপরে কোনো ডিজাইনার আমাদের যুগে ছিল না। তারপরে আসুন, এরা বলেছে আমাদেরকে যে ঈদে যানবাহন খুবই কষ্ট। আচ্ছা, আমি বুঝি না এই যে জেনারেশনটা আছে ঈদের দাওয়াতে না যেয়ে কিভাবে আসলে ঈদ উদযাপন করে। তাদের জন্য ঈদ মানে হচ্ছে ঈদের দিন রাত্রেবেলায় মুভ অ্যান্ড পিকে যে আইসক্রিম খাওয়া, রাত্রেবেলায় কোনো বড় রেস্টুরেন্টে যেয়ে ডিনার করা। আসলে পোলাও রোস্ট রান্না করতে না জানলে আসলে এরকম করে রেস্টুরেন্টে যেয়েই খেতে হয় যদিও, কিন্তু আমাদের দিকে থেকে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমাদের জন্য ঈদ মানে ছিল প্রতিবেশীদের বাসায় যাব, ঈদের সালামি পাবো, প্রতিবেশী প্রত্যেকটা বাসায় বাসায় কার বাসায় কি মজার রান্নাটা হয়েছে সেই মজার রান্নাটা খাবো। আপনাদের আসলে অনলাইনের যুগে সে মজার রান্না আপনারা এখন আর পান না, যেটা আমরা পেয়েছি। আমরা যাই প্রত্যেক ঈদের 3 দিনে 3 বেলা 3 আত্মীয়র বাসায় দাওয়াত খেতে। সেই আত্মীয়র বাসায় যে আত্মীয়র বাসায় সবচেয়ে বেশি মজার রান্না হবে, তারপর আমরা কাজিনের মিলে আবার র্যাঙ্ক করতাম, তোর বাসায় বেশি রান্না মজা না আমার বাসায় বেশি রান্না মজা। এই জন্যই হয়তো ঈদের পরে আমরা আসলে সবাই 1-2 কেজি বেড়ে যেতাম। আর আপনারা আসলে ডায়েট করার যুগ, আপনারা আসলে সালাদ ছাড়া হয়তো ঈদের দিনও কিছু খান না। পরবর্তীতে আমরা আরো বেশি বলতে চাই যে এই জেনারেশনের জন্য আসলে তারা আসলে বুঝেই না যে ঈদ আসলে কতটা আনন্দের। ঈদ আসলে ফেসবুকে কপি পেস্ট করে ঈদ মুবারক দেয়া না। ঈদ আসলে ফেসবুকে বসে বসে সবাইকে ঈদ মুবারক দেয়া, ফোনে ফোনে সবাইকে ঈদের শুভেচ্ছা দেয়া না। ঈদ মানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনদেরকে মিলে আনন্দ করা। ঈদ মানে হচ্ছে বন্ধু বান্ধবদের বাসায় নিয়ে আনন্দ করা। ঈদ মানে হচ্ছে এলাকায় সেই প্যান্ডেলে গান বাজনা হবে, সেই গান বাজনায় গিয়ে এলাকার সবাই মিলে আনন্দ করা। এই যুগ আসলে ঈদ মানে বোঝায় ঘরে বসে আনন্দ করা, রেস্টুরেন্টে গিয়ে আনন্দ করা। আমাদের কাছে ঈদ হচ্ছে আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের আপন মানুষদেরকে নিয়ে আনন্দ করা। আপন মানুষ না থাকলে আপনার কখনো ঈদ হবে না। আর এজন্যই আমরা বলি আপনাদের জেনারেশনের চেয়ে আমাদের জেনারেশনের ঈদ আরও অনেক বেশি মজার ছিল। কারণ আপনাদের জেনারেশন ঈদ বলতে শুধু জামা কাপড় কেনা এবং অনলাইনে ফুড অর্ডার করতে বলা বোঝান, কিন্তু আমাদের জেনারেশন ঈদ মানে বাবা মায়ের আদর, মুরব্বীদের সালামি, বন্ধু বান্ধবদের সাথে এনজয় করা, এবং সর্বোপরি আমাদের কাছে ঈদ মানে একটা আন্তরিক একটা জায়গা। ধন্যবাদ। ধন্যবাদ অন্তরা। আমি এবারে বিপক্ষ দলের কামরুল হাসান শাহিদিনকে অনুরোধ জানাবো আপনার বক্তব্যের জন্য। শাহিদিন কথা বলবেন একালের ঈদ সেরা। মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফ্লোর প্রদান করার জন্য। দেখুন, বক্তব্য শুনে অনেক কিছু মনে হয়েছে, তার আগে আমি একটা লাইন দিয়ে একটু শুরু করতে চাই যে আমরা আসলে দেখুন পুরাতনকে ছেড়ে কিন্তু নতুনের পানে ছুটে চলি এবং নতুনের সাথে ঘর বাঁধার চেষ্টা করি। সেই জায়গা থেকে আপনারা যদি বারবার বলেন যে সেই পুরাতন সময়ে যা যা ছিল, এটা আপনাদের সীমাবদ্ধতা, কারণ সেখানে অনেক কিছু ছিল না, আর ছিল না বলেই সেই ব্যাপারগুলোকে আপনারা মহিমান্বিত করার চেষ্টা করছেন। কিন্তু আপনারা এইটা ভুলে যাচ্ছেন যে আপনারা যেই অন্যের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতেন, প্রতিবেশী বাড়িতে ঘুরতে যেতেন, ঈদ কার্ড দেওয়া নেওয়া করতেন, কিংবা পোশাকগুলো লুকিয়ে রাখতেন, আপনারা কেন এটা ভুলে যাচ্ছেন যে এই ব্যাপারগুলো এ যুগেও সম্ভব?
এ যুগেও তো আমরা নতুন কাপড় লুকিয়ে রাখি, এ যুগে আমরা প্রতিবেশী বাড়িতে যাই, এ যুগে আমরা খাবার অর্ডার করি এবং নিজেরাও রান্না করি। সমস্যাটা হচ্ছে আপনাদের সময় এই যে আমাদের মতো অর্ডার করার সুযোগটা ছিল না, কিংবা এখন আমরা যে এক্সট্রা করে অন্যের বাড়িতে ঘোরাফেরার পরে, প্রতিবেশীর সাথে আনন্দ ভাগাভাগির পরে ছবি তুলে যে ফেসবুকে আপলোড করার সুযোগটা পাচ্ছি, এই সুযোগটা আপনারা তখন পাননি, এবং পাননি বলেই আপনাদের আনন্দটা চারদিকে ছড়িয়ে পড়তে পারেনি, আর আমাদের আনন্দটা চারদিকে ছড়িয়ে পড়ছে। এবং এই জায়গা থেকে আমি একটু ছন্দের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে আসলে সময়টা কেমন ছিল। কবি কিন্তু বহু আগেই বলে গিয়েছেন যে সেকাল সেকেলে কেমন লাগে দেখলে, মাকাল ফল যেমন লাগে ভেতরে খুব পাকলে। এ কালের ঈদ মানেই খাই দাই গান, করবো মজ মাস্তি, নাই পেরেশান। বন্ধুদের বলা আছে সেন্ডু গেঞ্জি পরে ট্রাক ভাড়া করে নাচবো সারা শহর জুড়ে। এই যে ট্রাক ভাড়া করে নাচা, এটাকে আপনারা বলতে পারেন যে এইটা কেমন ধরনের সংস্কৃতি, এটা কি হলো। কিন্তু এই যে ট্রাক ভাড়া করা, ট্রাক চলার মতো একটা রাস্তা থাকা, সেখানে বক্সে গান বাজা, এই ব্যাপারগুলো আপনাদের সময় ছিল না, আর ছিল না বলে আপনারা উদযাপন করতে পারেননি। আর এই জন্য বলতেছেন আমরা যে কার্ডটা কিনে রাখতাম, সেই কার্ডটা আমরা গিফট করতাম এবং আমরা নিজেরা বসে গান গেয়ে সেই উদযাপনটা করতাম। কিন্তু আমাদের সেই সুযোগটিও রয়েছে, পাশাপাশি ট্রাক ভাড়া করে পুরো শহর ঘোরার সুযোগটি আছে। এ কারণেই এ কালের ঈদের যে চাকচিক্য কিংবা যে জাঁকজমকতা, এইটার সাথে সেকালের যে ঈদ, সেটাকে একেবারে প্রাচীন অন্ধকার যুগ বলে কিন্তু মনে হয়। সেই প্রাচীন অন্ধকার যুগের কয়েকটা কথা তিনি বলে গেলেন, যে আমরা সহমর্মিতার কথা বলেছেন, সহযোগিতার কথা বলেছেন, এবং সহযোগিতার কথা বলতে গিয়ে বললেন চাঁদ দেখার ভিতরে যে আনন্দ। দেখেন, ওই সময় ওনারা চাঁদ না দেখলে বুঝতেই পারতেন না যে আসলে ঈদ কি শুরু হয়েছে নাকি শুরু হয়নি, নাকি আরো একদিন পরে যাবে। আর এখনকার সময়ে আমরা আগের থেকে যোগাযোগ রক্ষা করি যে সৌদি আরবে আমাদের কোনো পরিচিত কেউ আছে কিনা, থাকলে আগে একটু কল করে জেনে নেই তোমরা কি আজকে ঈদের নামাজ পড়েছো। যদি বলে হ্যাঁ পড়েছি, তাহলে আমরা নিশ্চিত যে হ্যাঁ পরের দিন ঈদ হবে। আমরা আগে থেকেই অনেক কিছু গুছিয়ে রাখতে পারি, অনেক ধরনের প্রস্তুতি নিতে পারি। ওই যে ট্রাক ভাড়া করা যে ব্যাপারটা, সেটা আমরা আগের দিনই করে ফেলতে পারি। এবং নতুন জামাটা আমরা এখন কি করতে হবে, কালকে আমি কি পরবো, আগের থেকে একটা সুযোগ পাই। এই সুযোগটা আপনারা পেতেন না বলে আপনারা ভাবতেছেন এই যে চাঁদ দেখতাম তারপরে একেবারে উদ্বেলিত হয়ে যেতাম। এই উদ্বেলিত হওয়াটাকে যদি আপনারা বেশি আনন্দ বোঝান, তাহলে আমরা বলবো এই আনন্দটাকে ভালো করে উপভোগ করার বড় একটা সময় আমরা পাচ্ছি, সুযোগ আমরা পাচ্ছি। এই জন্যই সেই প্রাচীন কিংবা আগের যে ঈদ, তার চাইতে আমাদের ঈদ অনেক অনেক সেরা। আমি আরো কয়েকটা কথা বলি। দেখুন, এতক্ষণ তো খুব মজা মাস্তি নিয়ে কথাবার্তা বললাম, একটু সিরিয়াস কিছু আলাপে যাওয়া দরকার। দেখুন, এমন কিছু পেশায় মানুষ আছেন, যেমন পুলিশ, ডাক্তার, কিংবা এমন কিছু পেশাজীবী যাদের কাছে আসলে আনন্দগুলোর চাইতেও তাদের দায়িত্বটা অনেক বড়। যে কারণে অনেক সময় দেখা যায় যে ঈদের দিন ঠিক যেই সময় তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন নামাজ পড়তে যাচ্ছে, সেমাই খাচ্ছে বা আনন্দ করছে, একই সময় ওই ডাক্তারটার হয়তোবা একজন পেশেন্টের সাথে তার সময় দেওয়া লাগছে, একজন পুলিশের হাইওয়েতে তার ডিউটি করা লাগছে। এই জায়গাগুলোতে একটা সময়, আজ থেকে আমি 2000 সাল আগের কথাই বলতে পারি, তারা পরিবারের সাথে যোগাযোগটাও রক্ষা করতে পারতো না যে এক্স্যাক্টলি সে এখন কি করছে, তার ঈদটা কি কাটছে, সে কি সেমাই খেতে পারলো। এই যে একটা না জানা, এই যে একটা দূরত্ব, এই দূরত্বটা কিন্তু এখন ঘুচে গেছে। এবং এখন কি হয়, ছেলে সকালে নতুন পাঞ্জাবি পরে বাবাকে ভিডিও কল দেয়, বলে যে বাবা দেখো নতুন পাঞ্জাবি পরেছি এবং ঈদের নামাজ পড়তে যাচ্ছি। বাবা ঠিক একই সময় বলে আমার হাতে দেখো ওয়াকি টকি, আমি রাস্তায় ডিউটি করছি, পাশেই ঈদগাহ মাঠ আছে, আমি এখানে নামাজটা পড়ে নেব। এই যে আনন্দের ভাগাভাগি, দুজন ভিতরে শান্ত না যে হ্যাঁ আমার বাবাও সেখানে নামাজটা পড়বে, আমিও এখানে নামাজটা পড়ার সুযোগ পাচ্ছি। এই যে আনন্দের ভাগাভাগিটা, এই ভাগাভাগিটা 90-র দশকে কখনো কল্পনাই করা যেত না। কিংবা যেই মানুষটা বিদেশে থাকেন, দেশের জন্য টাকা পাঠাচ্ছেন, পরিবারের কথা ভেবে তিনি বছরের পর বছর তিনি বিদেশে পড়েছিলেন, তিনিও সেখানে কিভাবে ঈদ করছেন, কি করছেন, কিছুই জানার সুযোগ ছিল না। হয়তো ঈদের কথা ভেবে একটা চিঠি লিখেছেন, চিঠিটা চলে এসেছে পরের বছরের ঈদে, ঠিক বুঝে উঠতে পারেননি যে এইটা কি আসলে তার ওই সময়ের আনন্দ নাকি এই সময়ের আনন্দ। যেই ব্যাপারগুলো আসলে এখনকার সময় কল্পনাও করা যায় না। আমরা এই যে আনন্দের ভাগাভাগিটা, এই ভাগাভাগিটার মাধ্যমে আনন্দের মাত্রাটা বৃদ্ধি পায়। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে তো পোস্ট করবোই। আপনারা যেমন ঠিক পাশের বাড়ি থেকে গল্প করতেন, আমরা এখন পুরো বিশ্বজুড়ে গল্প করি। এই বিশ্বজুড়ে গল্প করার জন্য আমরা ফেসবুকে পোস্ট করি। কিংবা আপনারা যে লুকিয়ে রাখার কথা বলতেন, কিংবা লুকিয়ে লুকিয়ে কাউকে কিছু মেসেজ পাঠাতেন বা বার্তা পাঠাতেন কার্ডের মাধ্যমে, আমরা সকালে উঠেই বলি প্রিয়তমা নতুন শাড়িটা পরে একটা ছবি দিও, দেখবে তোমায় কেমন লাগছে। এই যে আনন্দটা, এই আনন্দটা 90s সময় কল্পনাই করা যায় না। এই জন্য সবকিছু বলে মনে হচ্ছে আরেকটা লাইন আমাকে বলতেই হয়। সেই লাইনটা শুনলে হয়তো আপনারা আরেকটু খুশি হতে পারেন। ছন্দে ছন্দে আমি একটু বলার চেষ্টা করছি যে আকাশের চাঁদ, হাতে মেহেদির শৈল্পিক কারুকার্য কিংবা বাহারি রকমের খাবার, ফেসবুকে পোস্ট দিতে হবে সবার আগে সবার, তা না হলে ঈদের আমেজ পাবো না। ঈদ মুবারক ক্যাপশনে লাইক, কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না। এই হচ্ছে আমাদের ঈদ।
তাদেরটাও আছে, আমাদেরটাও আছে, কিন্তু আমাদের এখানে একটু এক্সট্রা আছে। আর এক্সট্রার জন্যই আমার কাছে মনে হয় হ্যাঁ আমাদের ঈদটাই সেরা। ধন্যবাদ সবাইকে। শাহিদিন আমাদেরকে জানালো যে এখন একালে অনেক চয়েস এবং অপশন তৈরি হয়েছে, এবং আমরা তথ্যে জানি যে চয়েস এবং অপশন তৈরি হওয়া মানে হচ্ছে মুক্তির সুযোগ তৈরি হওয়া। পক্ষ দলের তৃতীয় বক্তা আনোয়ার হোসেনের কাছে যাচ্ছি, আপনার কথা শুনবো। আনোয়ার। অন্য সভাপতি ঈদের আনন্দ ছিল খাঁটি, ছিল ভালোবাসার রং। এখন ঈদ মানে সেলফির ভিড়, লাইক গুনার ঢং। সো আমার দ্বিতীয় বক্তা কিন্তু ঠিক সেটাই বলে গেলেন যে তারা ঈদের আনন্দের পরিমাপ করে তার পোস্টে কতগুলো লাইক পড়েছে, কমেন্ট পড়েছে বা শেয়ার করেছে। এখন ওনারা হয়তো এইটি ভুলে যাচ্ছেন যে মাননীয় সভাপতি আপনি যেটা বলছেন যে আন্তরিকতার রংটা দীর্ঘস্থায়ী হয় কি না। তো ফেসবুকে আমরা জানি 3 সেকেন্ড পর পর স্ক্রল চেঞ্জ হয়। নিয়ন আলোর ফেসবুকের 2.5 ইঞ্চির নিয়ন আলোয় আমাদের মুখ ঢেকে যায়, যেমন করে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, আমাদের আনন্দগুলো ঢেকে যায় ফেসবুকের এই নিয়ন আলোর মাঝখানে। মাননীয় সভাপতি, এইখানেই আজকের বিতর্কের মূল ব্যবধানটি তৈরি হচ্ছে, যেখানে আমরা বলছি আমাদের সময়ের ঈদগুলো ছিল আন্তরিকতা, সহমর্মিতা, পারস্পরিক ভালোবাসাপূর্ণ। এখন ভালোবাসাগুলো শুধু নাই, দেখানোটা আছে, যেটা আমরা শুধু দেখাতে চাই। আমরা ঈদে আনন্দ পাই কি পাই না সেটা জানি না, আমরা ঠিক জানি যে আমরা দেখাতে চাই। এই দেখানোতে কোথাও কোথাও হয়তো গিয়ে আমাদের যে দিন শেষে প্রথম বক্তা বলেছে মাননীয় সভাপতি সময় পরিবর্তনশীল। হ্যাঁ, আমরা বিশ্বাস করি সময় পরিবর্তনশীল। পৃথিবীর সময়ের পরিবর্তনের সাথে এআই এসছে, ডিজিটালাইজেশন এসছে, পৃথিবীতে অনেক নতুন নতুন মেশিন লার্নিং এসছে, কিন্তু পৃথিবীর সব কিছুর পরে এটুকু বলে নিচ্ছে যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, ভালোবাসা এবং সহমর্মিতার যে আবেশ, কোনো মেশিন, সময় বা টেকনোলজি আমাদেরকে এইটার পরিবর্তন করতে পারবে না মাননীয় সভাপতি। এইটাই বাস্তবতা। এবং আমরা 90-এর কিডসরা, যদিও এখন আর কিডস নেই, বুড়ো হয়ে গেছি, তারা বিশ্বাস করি যে এই যে সহমর্মিতা, ভালোবাসায় সেই পরিমাপ যদি ঈদের কোয়ালিটিটি পরিমাপের জায়গা হয়, গুণগত মানের জায়গা হয়, সেইখানে আমাদের জেনারেশনের ঈদ অবশ্যই সেরা। আমরা কিন্তু তাদেরটাকে ভালো মানে কম ভালো বলছি, খারাপ সেটা বলছি না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আমরা বলছিলাম যে আমাদের ঈদের আরেকটা বড় উপলক্ষ ছিল যে ঈদগুলো আমাদের সামাজিক যে কার্যক্রম, সামাজিক যে বিকাশ সেটি হতো। আপনি নিশ্চয়ই মনে আছে 90-এর সময় যখন ঈদগুলো হতো, ঈদের আগে ধরে প্রত্যেক পাড়া মহল্লায় নাটক হতো, সেই নাটকের প্রস্তুতি চলতো একটা দীর্ঘ সময় ধরে। সেখানে পাড়া মহল্লার জুনিয়র, সিনিয়র, মুরব্বীদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হতো, যে সম্পর্কগুলো ঈদ পরবর্তীতে সেই সমাজে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্পর্কের জায়গাগুলো অনেক বেশি দৃঢ় করতো মাননীয় সভাপতি। সেইগুলো কিন্তু আজকে তাদের ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে একদিনের যে হাঁটাহাঁটি, সেগুলো শেষ হয়ে গেছে। এবং সেইখানে গান বাজছে কোনগুলো মাননীয় সভাপতি? অন্য দেশের গান, অন্য দেশের সংস্কৃতি, যেখানে শুধুমাত্র শুনতেই ভয়াবহ না, চিন্তা করার জন্য ভয়াবহ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এইখানটাই হচ্ছে আমাদের আপত্তি। মাননীয় সভাপতি, আমরা যেটা বলছিলাম যে আজকে তারা, হ্যাঁ বন্ধুরা মিলে, আজকের এই প্রজন্মের বন্ধুরা কিন্তু এদের দিন ঠিকই মিলে কি করে? যার যার মোবাইলে গেম খেলে, কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর সাথে কথা বলে না, মিলছে, দেখা হচ্ছে, বসছে, কিন্তু গল্প হচ্ছে না মাননীয় সভাপতি। গল্পগুলো আবারও সেই 2.5 ইঞ্চির মোবাইলে চলে যাচ্ছে এবং সেইখানে তাদের জীবন সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি, আমরা যেটা বলছিলাম যে দেখুন, ভার্চুয়াল উইশ অথবা আমাদের পোশাকের ছবি তুলে ফেসবুকে আপলোড করার যে পৈশাচিক আনন্দ আমাদের প্রকৃত আনন্দকে ঘিরে ফেলছে, সেটাই হচ্ছে আমাদের আপত্তির জায়গা। আমাদের আগের সময়কে ডিফাইন করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বিপক্ষের প্রথম বক্তা বলেছেন যে তার দাদা তার বাবাকে কয়েক বছর আগে চিঠি লিখেছিলেন, তার ছোটকালে 6 মাস লেগেছিল চিঠি পৌঁছাতে। আমার মনে হয় যে আমরা আকবরের আমলের কোনো একটা গল্প শুনছি মাননীয় সভাপতি। 6 মাস লাগলে ওই আজকে থেকে 200 বছর আগে 6 মাসে একবার ঈদ করে মক্কা শরীফ থেকে আবার দেশে হেঁটে হেঁটে মানুষ চলে আসতে পারতো। আমরা অত পিছনের গল্প করছি না, আমরা আমাদের সময়ে বাস করছি, যেই সময়টায় মানুষের প্রযুক্তি এসছিল মানুষের জীবনে, কিন্তু প্রযুক্তি মানুষের জীবনকে কেড়ে নিতে পারেনি। জীবন ছিল প্রযুক্তিকে সহযোগিতা করবার জন্য, ফেসবুকের জন্য মানুষের জীবন ছিল না, জীবনের জন্য হয়তো প্রযুক্তি ছিল। এখন আমাদের যে সময়ে দাঁড়িয়েছি, মনে হচ্ছে ফেসবুক আছে বলেই মানুষ বিয়ে করে, মানুষ ঈদ উদযাপন করে অথবা কিছু করে, বিকজ তাকে ছবি তুলে পোস্ট করতে হবে, আর কোনো উদ্দেশ্য তাদের জীবনে নাই। এইখানে হচ্ছে আমাদের তুলনাগতভাবে পার্থক্য। মানে সভাপতি, আমরা বলবো যে প্রযুক্তি উন্নয়ন আছে, সেখানে কিন্তু আমাদের আনন্দগুলোকে চলে যাচ্ছে, সেখানে আমাদের নিজেদের মতো করে বাঁচার
আমাদের সমাজের সবাইকে নিয়ে ভাবার যে সুযোগ ছিল, যেটা আমাদের ঈদের মূল মন্ত্র ছিল, আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন হাত মিলা হাতে। মাননীয় সভাপতি, সেইটাই হচ্ছে আমাদের সময়ের সেরা জায়গা ছিল, যে আমরা ঈদ আসলে দোস্ত এবং দুশ্মন ভুলে বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে উদযাপন করতে জানতাম, বাঁচতে জানতাম, এবং আমাদের নিজেদের মতো করে বিকশিত হওয়ার শিক্ষাটা আমরা ঈদ থেকে নিতে পারতাম। সেই জন্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলে আমাদের সময় ঈদ ছিল সেরা ঈদ। মাননীয় সভাপতি, ধন্যবাদ মাননীয় সভাপতি, এবং ধন্যবাদ সবাইকে। শেষ বক্তা আজকের বিতর্কের বিপক্ষের সাফওয়ান রহমান, আপনার জন্য 5 মিনিট। সাফওয়ান। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আজকে আমাদের বয়স্ক প্রতিযোগীবৃন্দ। আজকে যে কথাটি তারা বারবার ভুলে গেলেন সেটি হচ্ছে আমাদের কাছে যে প্রযুক্তির ছোঁয়া রয়েছে, যে প্রযুক্তির আশীর্বাদ আমাদের কাছে রয়েছে, সেটি একটি জিনিস আমাদের জন্য নির্ভরশীলতার জায়গা তৈরি করছে, সেটি হচ্ছে আমাদেরকে প্রকাশের স্বাধীনতা দিচ্ছে, যেই প্রকাশের স্বাধীনতা আমাদের মুক্তি নিশ্চিত করছে। আমরা আজকে কেবলমাত্র লাইকের মাধ্যমে আমাদের প্রকাশের স্বাধীনতার চর্চা করি না, এখন লাইকের পাশাপাশি রয়েছে এংরি রিয়্যাক্ট, কেয়ার রিয়্যাক্ট। আপনি যখন আপনার যার উপর ক্রাশ রয়েছে তার ছবিটি পছন্দ করেন, কেয়ার রিয়্যাক্টের মধ্য দিয়ে আপনি কিন্তু চাইলেই বুঝে দিতে পারবেন যে তার প্রতি হয়তো আমার একটি অন্যরকম ভালো লাগা কাজ করছে। আজকে তারা অনেকগুলো কথা বলে গেলেন, যে কথাগুলোতে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আসলে আমার কিছু উত্তর দেওয়া একান্তভাবে প্রয়োজন। প্রথমত তারা বললেন এই যুগে আমরা যে গানগুলো শুনি সেই গানগুলো খুবই কর্কশ এবং সেগুলো শোনার মতো না, অথচ তাদের যুগেও তারা দেখা হে পেহলি বার, সাজান কি আঁখোं में प्यार এই ধরনের গান বাজিয়ে ঈদ উদযাপন করেছেন। সুতরাং পার্শ্ববর্তী দেশের কোনো গান বা পার্শ্ববর্তী দেশের কোনো সংস্কৃতি যে আগেকার ঈদে আপনারা প্রয়োগ করে আসেননি, এমনটি বলা আসলে বাঞ্ছনীয় নয়। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, তারা আজকের ঈদে আত্মতুষ্টির কথা বললেন। মাননীয় সভাপতি, ঈদের দিন সকালবেলা আমি যদি আমার বাড়িতে না থাকি, আমার মা সেমাই, ফিরনি এবং পায়েস রান্না করার পর একটি সুন্দর ছবি তুলে যখন আমাকে মেসেঞ্জারে ছবিটি পাঠিয়ে বলেন, দেখ তো খোকা কেমন হয়েছে, প্রতিবার ঈদের মতো এবারও আমি সেমাই বানিয়েছি, কিন্তু তুই থাকতে পারলি না দেখে সেমাইটা খাওয়াতে পারলাম না, কিন্তু সেমাইয়ের ছবিটা অন্তত দেখ। এই যে আবেগ, এই যে অনুভূতি, এই অনুভূতিকে আপনারা আপনাদের সময় পেয়েছিলেন, পাননি। এই অনুভূতি কেবলমাত্র একালের ঈদেই সম্ভব। আমার কাছে মনে হয়েছে তাদের তিনজনের বক্তব্য শুনে যে তাদের মধ্যে এক ধরনের হাহাকার রয়েছে। একটি গানের মধ্য দিয়ে এই হাহাকারটা আমি প্রকাশ করতে চাই। তারা বলতে পারেন, নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। যেই ঈদ কার্ড কাউকে পৌঁছানো যায় না, যে ঈদ কার্ডের বার্তা কারো নিকট নিয়ে যাওয়া যায় না, সেই ঈদ কার্ডের কোনো মূল্য নেই। এর চেয়ে বেশি মূল্য রয়েছে মেসেঞ্জারের সেই বার্তাটি, যাকে আমি ঈদ মোবারক পাঠিয়ে তাড়াতাড়ি তার কাছ থেকেও উত্তরে ঈদ মোবারকটি শুনতে পাই। অতএব যে ঈদ কার্ড পৌঁছানো যায় না, সেই ঈদ কার্ডের কোনো মূল্য নেই। তারা আরো একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, ঈদের ধর্মীয় ভাব গাম্ভীর্য নাকি একালের ঈদে কমে গিয়েছে। এই কথাটিতে বড়জোর দ্বিমত অনেকাংশেই করা যেতে পারে। সেটি হলো, আমি একটা ছেলে হিসেবে প্রতি ঈদে, তারা যে দুটি ঈদের কথা বলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদের দিন সকালবেলা মসজিদে নামাজ পড়ে আসার পর নতুন পাঞ্জাবি পরিহিত অবস্থায় আমি যখন ফেসবুকে ছবি আপলোড করি, তখন আসলে আমার মধ্যে ওই ধর্মীয় ভাবগাম্ভীর্যটি কাজ করে যে আমি নামাজ পড়ে আসার পর ঈদের যে সুন্নতটি রয়েছে, নতুন পোশাক পরিহিত অবস্থায় সেটিকে প্রকাশ করে তোলা, সেটির পালন করছি। এই জায়গাটি তারা আজকে নজরান্দাজ করে গেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের দলের দ্বিতীয় বক্তা এসে বলে গিয়েছিলেন, যে সেকালে আমরা যে ধরনের উদযাপন করতে পেরেছি, সেকালের উদযাপনে একালের উদযাপনের কোনো অনুষঙ্গ ছিল না, কিন্তু একালের উদযাপনে আপনি চাইলেই সেকালের উদযাপনের অনুষঙ্গ আনতে পারবেন। আপনি চাইলেই জর্দা ফিরনি পায়েসও খেতে পারবেন, আর তা না হলে একালের যে মহাব্বতের শরবত আছে, সেই মহাব্বতের শরবত দিয়েও ঈদের সকালে আপনি নাস্তা করতে পারবেন। মাননীয় সভাপতি, তাদের অনেক অভিযোগ অনুযোগ ডিজিটাল যুগ নিয়ে, অথচ এই ডিজিটাল যুগই কিন্তু আমাদের মায়েদের ঈদের যে অবকাশটুকু তাদের প্রয়োজন, সেই অবকাশ এনে দিয়েছে। তাদের যুগে যে ঈদ ছিল, সেই ঈদে আমরা দেখেছি মায়েরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে বসে খাটুনি করছে, ঘেমে যাচ্ছে, গরমে বসে বসে রোস্ট রান্না করছে। কিন্তু এখন চাইলে আমি সেই মাকে দেখে বলতে পারি, মা তুমি আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে রোস্ট রান্না করো না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিচ্ছি, আসো আমরা সবাই মিলে ফ্যানের বাতাসে বসে ঈদের একটি নাটক দেখতে দেখতে পারিবারিক সময় এবং আনন্দ উদযাপন করি। এই জায়গাটি কি সেকালের ঈদে কোনোভাবে সম্ভব ছিল? সেকালের ঈদে সম্ভব ছিল না, বরং এটি একালের ঈদেই সম্ভব ছিল। ফ্রেন্ড লিস্টের সবাইকে ঈদ মোবারক, একজনকে আই লাভ ইউ। তারা এই কথাটি ভুলে যান যে ফেসবুক থাকার কারণে আজকে তারা যে প্রেয়সীর কথা বললেন, সেই প্রেয়সীকে আরো অনেক সোজাভাবে, আরো অনেক বিচিত্র উপায়ে আমরা তার
যে মতবাদ রয়েছে বা তার যে মন রয়েছে সেই মনকে আমরা কাছে টেনে আনার প্রচেষ্টা করতে পারি। মাননীয় সভাপতি, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, তারা সালামির বিষয়টি নিয়ে আমাদেরকে অনেক অভিযোগ দেওয়ার চেষ্টা করলেন। মেসেঞ্জারে অলরেডি আমার মেসেঞ্জারের ভিতরে গুতগুতি শুরু হয়ে গিয়েছে, সাফন ভাই আমাকে 500 টাকা দিতে হবে, আরেকজন বলল না 500 নয় 1000 টাকা দিতে হবে। সুতরাং মাননীয় সভাপতি, ডিজিটাল যুগের মধ্যে কেবলমাত্র ভুল খুঁজলেই হবে না, বরং এই ডিজিটাল যুগ আমাদের আবেগকে, আমাদের অনুভূতিকে প্রকাশের স্বাধীনতায় উদ্ভাসিত করেছে এবং এই প্রকাশের বৈচিত্র্যে এবং প্রকাশের স্বাধীনতায় আমরা মনে করি একালের ঈদই সেরা, একালের ঈদই সর্বশ্রেষ্ঠ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিযোগীবৃন্দ, সকলকে ধন্যবাদ। ঈদ মোবারক। ধন্যবাদ সাফওয়ান। একাল এবং সেকাল, কাল নিয়ে অনেক কথা হয়েছে। পক্ষ দল সেকালের পক্ষে যারা বলেছেন নিজেদেরকে বয়োবৃদ্ধ বয়স্ক ভেবেছেন, আর একালে যারা বলেছেন তারা একালের সারথি বলে নিজেদেরকে উপস্থাপন করেছেন। আমরা সহ বিচারক মণ্ডলী সম্মানিত যারা রয়েছেন, আপনারা সকলে যারা রয়েছেন, সকলকে তো একালেই দেখি। আমরা সকলেই একালের মানুষ। কাল হচ্ছে আমাদের একালের সেকালটা কারো জন্য 50-55 বছর আগের, কারো জন্য 20 বছর আগের, কারো জন্য 30 বছর আগের। ফলে আমাদের প্রত্যেকেরই একালে যেমন আমরা বাঁচি, ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকেরই একটা সেকাল রয়েছে। আজকে আমরা একাল এবং সেকাল মিলিয়ে এই মানুষগুলো আগামীর জন্য কিভাবে পথ রচনা করব। ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ। ঈদের দিন হাসি ঠাট্টা করে আনন্দে কাটাবারই দিন, কিন্তু সাথে সাথে ঈদের যে অন্তর্ভুক্তি, ঈদের যে ভাবগাম্ভীর্য, ঈদের যে সকলকে নিয়ে আমাদের ঈদ করবার যে তাড়না, যে প্রেরণা আমরা আদি অনন্তকাল থেকে ধর্মীয়ভাবে সামাজিকভাবে পেয়ে আসছি, সেই জায়গা থেকে বিচ্যুত হওয়া কিছুতেই চলবে না। এবং যখনই বিচ্যুতি ঘটবে তখনই নিরানন্দ থাকবে। যখনই আমরা সকলকে নিয়ে আনন্দে থাকতে পারবো তখনই আমাদের আনন্দ পূর্ণতা পাবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনাদের হয়ে যে সম্মানিত বিচারক মণ্ডলী কঠিন কাজটা করেছেন বিচার কাজের, ওনাদের মধ্যে থেকে সম্মানিত ডক্টর মুশফিকুর রহমানকে অনুরোধ জানাচ্ছি কিছু বলবার জন্য। বিতর্কে আমি একটি জিনিস অনুভব করলাম আজকে, বিশেষত যারা পক্ষে অবস্থান করেছেন তারা দলগত একটা অবস্থান নিয়ে এসছেন এবং তারা পরস্পরকে একজন আরেকজনের বলে যাওয়া কথার পরের অংশটুকু বলার চেষ্টা করেছেন। অর্থাৎ তারা একটা দলগত উপস্থাপনায় এসছেন, যেটার খানিকটা ঘাটতি আমাদের মনে হয়েছে যারা বিপক্ষে ছিলেন তারা অনেকটাই ব্যক্তি হিসেবে বক্তব্য দিতে এসছেন, যেটা দলগত ঘাটতিটা খানিকটা হলেও চোখে পড়েছে। এবং সম্ভবত এই জায়গাতেই দুটো প্রজন্ম যে তারা উপস্থাপন করছেন সেই জায়গাটার প্রতিফলন খানিকটা হলেও কাকতালীয়ভাবেই বলতে পারেন ঘটে গেছে। অর্থাৎ বর্তমান প্রজন্ম অনেক বেশি ব্যক্তি এবং তার যে ব্যবহার্য প্রযুক্তি সেটা কেন্দ্রিক, সে কারণে কিছুটা নিজের মধ্যেই আবদ্ধ, যেটা কিনা পূর্ববর্তী প্রজন্ম তাদের সময়ের কথা তারা যেভাবে বলেছেন সেরকমভাবে তারা দলবদ্ধ এবং সেই দলবদ্ধ যে অবস্থান সেটা দলগতভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা যেন প্রযুক্তির মধ্যে নিজেরা দাসত্ব বরণ না করি, আমরা যেন মানবিকতার যে আবেদন সেটাকে ভুলে না যাই, বরং সেটাকে আরও বিকশিত করি। সেটাই হবে ঈদ উদযাপনের প্রকৃত আনন্দ। ধন্যবাদ ডক্টর মুশফিকুর রহমান। আমার মনে হয় যে ফলাফল তৈরি রয়েছে, আমি উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। তবে যেহেতু এক দল বিজয়ী হয়েছেন, আমার বলতে হচ্ছে যে সেকাল বিজয়ী হয়েছে এবং আমি পক্ষ দলকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকেও, একালের যে যারা সারথি রয়েছেন আপনাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পক্ষ দলের আয়েশা ফেরদৌস অন্তরা
অভিনন্দন আপনাকে, শ্রেষ্ঠ বক্তা হয়েছেন। দর্শক মণ্ডলী, সকল আনন্দের মধ্যে আমরা এবারে যেন ভুলে না যাই জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে সকল পরিবার তাদের স্বজন হারিয়েছেন, যে সকল আহত যোদ্ধারা এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা, তাদের যে বেদনার গভীরতা, সেই জায়গাটা যেন আমরা ভুলে না যাই। আমাদের দায়িত্ব, কর্তব্য, আমাদের অন্তর্ভুক্তিমূলক সমাজ কায়েমের যে স্বপ্ন, সেটা সমেতই আজকের বিতর্ক শেষ করব। মনে রাখতে হবে আমাদের সকল কাজ আমাদের উত্তর প্রজন্মের জন্য এবং সকলকে সুন্দর পৃথিবী, আনন্দময় পৃথিবী উপহার দেবার জন্য। ঈদ মোবারক। ধন্যবাদ সকলকে।